আসসালামু আলাইকুম। আজকে একটা ইংরেজি কথন দিয়ে শুরু করি। Sometimes the best thing you can do is keep your mouth shut and your eyes open. The truth always comes out in the end. অর্থাৎ কখনো কখনো আপনি আপনার মুখ বন্ধ রাখুন, কিন্তু চোখটা খোলা রাখুন, কারণ সব শেষে সত্য আসবে। আজকে গত মাসে আমি আমার এই ফেসবুকের লাইভ শোতে বলেছিলাম যে প্রতি মাসেই একবার আমি আমার এই ফেসবুকের লাইভ অপশনের মাধ্যমে একবার কথা বলবো। তারই ধারাবাহিকতায় আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ধন্যবাদ জানাবো তাদেরকে প্রথমে, যারা গতবারের প্রথম বক্তৃতাটা প্রায় 1,20,000 মানুষ ভিউ করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার অসংখ্য মানুষ কথা শুনতে পায় ফেসবুকের কারণে, তাই ফেসবুকওয়ালাদেরও আমি ধন্যবাদ জানাবই। কেননা এর আগে যখন এমনকি আমি টেলিভিশনে টক শোতে যেতাম, তখনও আমার অনুষ্ঠানটার সময় কারেন্ট বিচ্ছিন্ন করে দিত, কেবল বিচ্ছিন্ন করে দিত, বিভিন্নভাবে বানচাল করে দিত। আমার টক শোটা ঠিকঠাক মতো মানুষ শুনতে পেত না। এরা এতই জঘন্য চরিত্রের দিকে চলে গিয়েছিল যে একবার স্পেন এবং স্পেনের ফাইনাল খেলার দিন সারা পৃথিবীর শত শত কোটি মানুষ খেলাটা দেখেছে, কিন্তু শুধু দুর্ভাগ্য আমার ফেনীবাসীর, তারা সেদিন খেলাটা দেখতে পারে নাই। কেবলমাত্র আমার বাসায় যারা এসেছিল 2-3 হাজার লোক, তারা। কারণটা কি? এই খেলার দোষটা কি? দোষ হল, যদি যেহেতু আমি তখন স্পেনের সাপোর্টার ছিলাম, স্পেন যদি জিতে যায় হয়তোবা আমার একটা সুনাম হবে, ভাবমূর্তি হবে। কেন হবে জানি না, কিন্তু তাদের ধারণা সেই জন্য সমস্ত ফেনী জেলার সমস্ত বিদ্যুৎ লাইন তারা বিচ্ছিন্ন করে রেখেছিল। এটা একটা হীনমান্যতা, জঘন্য খারাপ মানসিকতা, কিন্তু কিছু তো করার নাই, এটা এরা করত। কিন্তু এখন বোধহয় ঠিক খুব একটা বাধাগ্রস্ত করতে পারছে না, কারণ লাইভ অনেকে দেখতে না পেলেও আমার ধারণা যে ডাউনলোড করে রেখে পরে একজন অন্যজন থেকে এটা দেখতে পারে সহজভাবে, এটার একটা সুযোগ আছে। এখন আমি এই অনুষ্ঠানের কথা আগেই ঘোষণা দিয়েছি যে মূলত আমি এবারকার তথাকথিত নির্বাচিত চেয়ারম্যান মেম্বার, কমিশনার, কাউন্সিলরদের বিষয় নিয়ে এই কথা বলবো। তার আগে আমি কিছু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, এবং সবশেষে আমার মনে হয় চেয়ারম্যান মেম্বারদের বিষয়টা সব শেষে আনাই ভালো হবে। এখন প্রথমেই আমি একটা বিষয়ে শুধু আমার এলাকাবাসীকে অবহিত করব যে কিছুদিন আগে সেনাপ্রধান ফেনীতে গিয়েছিলেন। মূলত বা প্রধানত তিনি গিয়েছিলেন ক্যাডেট কলেজটা দেখার জন্য। ওটা সামরিক বাহিনী পরিচালনা করে, আর আমাদের এখন ফেনীতে একটা ফ্লাইওভার হচ্ছে, ওটাও সামরিক বাহিনীর মাধ্যমে হচ্ছে। এটা দেখবেন, আর তার নানার বাড়িতে যাবেন, 30-40 বছর যাননি, সেখানে লেখাপড়া করেছেন, আর নিজের এলাকা, নিজের জন্মস্থানে যাবেন। এই তার আগমনকে উপলক্ষ করে এমন সব ঘটনা শুরু হলো, এমন সব রটনা শুরু হলো, যেন এই সেনাপ্রধান একজন রাজনৈতিক ব্যক্তি, যেন এই সেনাপ্রধানের মাধ্যমে তাদের সব বিপদ সুরাহা হয়ে যাবে।
এবং প্রচার করতে লাগলো সেনাপ্রধান, তাদের আত্মীয়, সেনাপ্রধানের নানার বাড়ি আর তাদের বাড়ি একই বাড়ি, সুতরাং সেনাপ্রধানকে দিয়ে তাদের যত মুশকিল মুসিবত আছে সব সুরাহা হয়ে যাবে। সেজন্য তারা অন্য রাজনৈতিক নেতাদের মতো তার ছবি, আমাদের তথাকথিত সিন্ডিকেট নেতাদের ছবি দিয়ে লালে লাল করে ফেলছিল সমস্ত শহর, বিশেষ করে মহিপাল এলাকা। কিন্তু ডিজিএফআই খবর পেয়ে এটাকে বন্ধ করে দিল। অতি দ্রুত আইজি যখন এসেছিল ফেনীতে পুলিশের, তখনও এটা করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হলো যে এই তার সঙ্গে আইজি সাহেবের সঙ্গে কোনো সিন্ডিকেট নেতার ছবি ওয়ালার কোনো ব্যানার থাকবে না। সেদিনও সেটা তুলে ফেলা হলো, মানুষ ছিছি করেছে। এরপরে সেনাপ্রধানকে নিয়ে আবার একই ঘটনা বলা হলো, তাকে দাগনভূঞায় সংবর্ধনা দেয়া হবে। সেনাপ্রধানেরটাও বলা হলো এইসব ব্যানার পোস্টার থাকবে না, শুধু থাকবে না নয়, এগুলোর কোনো অস্তিত্বও থাকতে পারবে না। সেই থেকেই এইসব ঘটনা দেখেই সেনাপ্রধান যখন ফেনীতে এলেন, আমাদের জন্য লজ্জাস্কর যে এমপির সাথে 3-4 এমপির সাথে কারো সঙ্গে তিনি কথাও বলেন নাই, দেখাও করেন নাই, কেউ একটা পুষ্পস্তবকও দিতে পারে নাই, কেউ তার সঙ্গে বসে একটি কথা বলতে পারে নাই, তার সঙ্গে হ্যান্ডশেক করতে পারে নাই, কোনো সাংবাদিক ছবি তুলতে পারে নাই। অর্থাৎ ফেনী এলাকাটা শুধু, বিশেষ করে ফেনী থানা, এখানে কোনো এমপি বা অন্য কারো সাথে, যদিও বলতেই হবে, স্বীকার করতে হবে, এমপিরা আপাতত জেলার পদমর্যাদা সবাই উপরে, কিন্তু এখানে পদমর্যাদা হলেও তাকে সেনাপ্রধান খোঁজ করেন নাই। সেনাপ্রধানের সাথে সে কথা তো দূরে থাক, মালা দেয়া তো দূরে থাক, হাত মিলানো তো দূরে থাক, চা খাওয়া তো দূরে থাক, তাদের দৃষ্টি বিনিময় পর্যন্ত হয় নাই। পরে তিনি চলে গেলেন সোনাগাজীতে, সেখানেও একই অবস্থা, কেউ তার সঙ্গে কথাও বলতে পারে নাই, দেখাও করতে পারে নাই, করমর্দনটাও করতে পারে নাই। তবে একটা পর্যায়ে তার ভাই মেয়র আনিসের সহযোগিতায় তারা অতি কষ্টে দোতলায় গিয়ে একটা সালাম দিয়ে আবার নেমে এসছেন। তার সঙ্গে কেউ খেতেও বসতে পারেন নাই, তার সঙ্গে কোনো আলোচনাও করতে পারেন নাই। এরকম পরিস্থিতিতে তিনি দাগনভূঞাতে ঘোষণা হলো যে তাকে এখানে সংবর্ধনা দেয়া হবে, কিন্তু তিনি সংবর্ধনার মঞ্চের পাশ দিয়ে চলে গেছেন, সেদিকে তাকালেন না। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই সেনাপ্রধান যখন কবিরহাট গেলেন, সেখানে কিন্তু তিনি জনসভায় গেছিলেন, সেখানে তিনি মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন, সেখানে তিনি খুব খোলামেলা মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। তাহলে এখন প্রশ্ন যে এখানে এত আয়োজন, উদ্যোগ, এত আমার আত্মীয়, আমার এটা, আসলে সেনাপ্রধানের নানার বাড়ি একটা আর নিজামদের নানার বাড়ি অন্যদিকে আর একটা। এতদিন প্রচার করা হয়েছে একই বাড়ি, আমাদের বাড়ি ইত্যাদি। তো যাই হোক, এই যে পরিস্থিতি, একজন সেনাপ্রধান এলেন, তিনি এখানে এমপি কে কোথায় একটু খোঁজও নিলেন না, বা কারোর সাথে তাদের আমাদের কোনো এমপির সাথে দেখাও করলেন না। এটা আমাদের জন্য খানিকটা, আমি মনে করি, লজ্জাস্কর। এরকম কার দোষে হলো, কেন হলো? যেহেতু একজন বিতর্কিত ব্যক্তি, মামলা চলছে হাইকোর্টে, সুতরাং ডিজিএফআই থেকে রিপোর্ট থাকতেই পারে যে ওখানে কারোর সাথে মেলামেশা করা ঠিক হবে না, কারণ তাদের ইন্টেলিজেন্সের পরামর্শের বাইরে তাদের চলার সুযোগ নাই। তো আমি বলি শুধু এটা যে বারবার এই ধরনের লজ্জাস্কর ব্যাপার, কেউ আসলেই আসার সময় সমস্ত পোস্টার ব্যানার দিয়ে নিজেদের ছবির সঙ্গে আইজির ছবি, সেনাপ্রধানের ছবি দিয়ে এরকম করা, এগুলো বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করে, এগুলো নিন্দনীয়, এটা হওয়া উচিত নয়। তবু করছিল। আমি মনে করি সেনাপ্রধানের এবারের সফরের পর থেকে তাদের শিক্ষা হবে, তারা এরকম আর করবে না। এবার আমি সকলকেই বলি, ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতা থাকে না, এবং পৃথিবীর কোনো বেঈমান কোনোদিন সুখে শান্তিতে পৃথিবী থেকে চলে গেছে এমন নজির নাই।
আমি খুব একটা ইচ্ছা নাই, তবু আজকে দুটি বিষয় একটু উল্লেখ করব আমাদের সিন্ডিকেট নেতা বা নিজামের ব্যাপারে। নিজামকে তো আসলে আমি জায়গা দিয়েছিলাম, বলতে গেলে আমি তাকে সুযোগ দিয়েছিলাম। এটা সেও বোধহয় অস্বীকার করবে না, কেউ অস্বীকার করতে পারবে না। এখন সেই নিজাম প্রথম দুটো ঘটনা বলছি, আরো আছে। প্রথম যখন মেয়র নির্বাচিত হয়, আমি তার নির্বাচনের আগেই প্রায় 15 দিন আগে ঢাকা চলে গেছি, যাতে চলে এলাম যাতে কেউ বলতে না পারে যে আমি বিরোধিতা করেছি, ক্ষতি করেছি। সেই জন্য কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো আলাপও করি নাই কোনোদিন। সে মেয়র হয়ে গেল। কিভাবে হয়েছে, কিভাবে আফসারকে পরাজিত করেছে, এটাও সকলে জানেন। সে সম্পর্কেও আমি বিস্তারিত কথা বলবো না। আমি শুধু বলি, মেয়র হওয়ার পরের শুক্রবারে নিজাম হাজারী মসজিদ বা আমাদের মসজিদে গেল। সেখানে গিয়ে আমাদের একটা সময় মিম্বরের উপরে উঠে গিয়ে দাঁড়ালো, যেখানে শুধু আসলে খুতবা পড়া হয়। মিম্বরের উপরে গিয়ে দাঁড়িয়ে বলল, জয়নাল হাজারী ভাই, আমার নামটা নিতে সবসময় সে সুন্দরভাবে নিয়েছে, এটা ঠিক। আমাদের একটা শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের গৌরব, উনি 3 বার এমপি হয়েছেন। আমরা, বিশেষ করে আমি, আপনাদের সবাই সামনে এই মসজিদে দাঁড়িয়ে বলছি যে আমি তাকে কখনো অসম্মান করব না, আমরা সবাই তাকে সম্মান করব। আমি তো তাকে এসব বলার জন্য বলি নাই, কেউ বলে নাই, নিজের থেকে। এরপরে তার 2 দিন পরে সে আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছে, আমি যে খেলাধুলার জন্য একটি ঘর করেছি সেই ঘরটা সে ভেঙে দেবে। টাইম দিয়েছে। 2 দিন পরে টাইম দিয়ে নোটিশ দিয়ে বলেছে এটাকে সরিয়ে না নিলে সে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে। এই গেল একটা। আরেকটা হচ্ছে, সে এমপি হিসেবে একটা পর্যায়ে হাজারী কলেজের সভাপতি হলো। এখন ওই মেয়রগিরিটা তার চলে গেল এই জন্যে যেভাবে হোক ঘুরে ফিরে গেল, কারণ সে মেয়রগিরিটাকে অপমান করেছে, আল্লাহর গজব করেছে। যেভাবেই হোক সে মেয়র হয়েই মসজিদে দাঁড়িয়ে এরকম একটি কথা বলে পরে বেইমানি করেছে, মেয়রগিরি গেল। এরপরে হাজারী কলেজের সভাপতি হলো। এই কলেজটাকে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসি বলে আমি যেভাবে হোক চেয়েছিলাম এটার সভাপতি থাকতে, যাতে নিজে পরিচালনা করে এটাকে ঠিক রাখতে পারি। কিন্তু যেহেতু নিজাম হয়ে গেল এবং তারা ছাড়লো না, ভিপি জেনারেল ছেড়ে দিয়েছিল আমাকে, কিন্তু এরা ছাড়লো না। এখন যেদিন প্রথম সে সভাপতি হিসেবে ঘোষণা পেল, সেদিন আমার এই কলেজের প্রিন্সিপাল সহ কয়েকজন শিক্ষক তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেল ফুলের তোড়া নিয়ে। তারা তাকে শুভেচ্ছা জানাতে গেল যে আপনি আমাদের কলেজের সভাপতি হয়েছেন, আমরা আপনাকে স্বাগত জানাতে এসেছি। সভাপতি হিসেবে তার প্রথম আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম কথা হচ্ছিল যে এই কলেজটার নামটা কি করে বদলানো যায়। ওরা তো তাজ্জব হয়ে গেল। কলেজের ছাত্রছাত্রী কয়জন আছে, শিক্ষক কয়জন আছে, এখানে ক্লাসরুম কয়টা আছে ইত্যাদি, এসব কোনো প্রশ্ন না করে প্রথমেই সেই প্রশ্ন করেছে যে জয়নাল হাজারী কলেজের যে নামটা, এই নামটা বদলানোর ব্যবস্থা করা দরকার। তারা বললেন এটা সম্ভব না, যেহেতু এই ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট মামলা দিয়েছে জয়নাল হাজারী কলেজ নাম এটা থাকবে, সুতরাং এটা কিছু করার নাই। এই যে প্রথমেই সেই পদক্ষেপ নিতে চাইল আমার নামটা মুছে দেওয়ার জন্য কলেজটা থেকে। কলেজের জন্য তো আমার অবদান আছে, আমার ত্যাগ আছে, তবু সে এটা চাইল। আল্লাহর তরফে তার সেই
আমি যেমন কলেজের নামটা সুপ্রিম কোর্টের নির্দেশে পেয়েছি, আবার সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই কলেজের সভাপতির পদটা হারিয়েছে। সেই জন্য বলছিলাম যে যারা বেইমানি করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের ক্ষমতা থাকে না। এখন নিজামের একটি পদ আছে, সেটা হচ্ছে এমপি। সে নিজেই বলেছে আমার এমপিগিরি যেতে পারে। এমপিগিরি যেতে পারে যদি নিজেই বলে, তাহলে তো এমপিগিরি থাকবে না, বোঝাই যায়। এখন তার যদি এমপিগিরি না থাকে আর সঙ্গে এই পুলিশের বহর না থাকে, তাহলে সে কি রাস্তায় বেরোতে পারবে? আপনারাই বলেন। এত কথার দরকার নাই। আমি বলি সে এমপি থাকবে না। কিছুদিন বিলম্ব করাচ্ছে, হয়তো আরো কিছুদিন পারবে, তবে তারা যতদিন বিলম্ব করতে পারবে মনে করছে ততদিন বিলম্ব হবে না, বলে দিলাম। সেই কথা এখন আমি সব সময়, আমার এটা একটা চারিত্রিক দোষ বা গুণ, আমি যার যেটা সত্য সবসময় সেটাই বলি। কে নারাজ হলো, কে খুশি হলো, কে সমালোচনা করছে, এগুলো আমি একটু কম করি। এখন আমি নিজামের একটা গুণের কথা বলবো, কেউ এটা কোনোদিন আমার মনে হয় খেয়াল করেন নাই। সেটা হচ্ছে এই চরিত্রের লোকগুলো খুবই স্বেচ্ছাচারী হয় নিজের ঘরে বাইরে সব জায়গায়, কিন্তু নিজামকে শুধু একটি জায়গাতে আমি দেখি কিছুটা ভিন্ন চরিত্রে। সেটা হচ্ছে তার বউটাকে নিয়ে, তার বউটার প্রতি তার একটা মমত্ব বোধ আছে, তার প্রতি সে কোনো প্রকার অন্যায় করে না, তার সঙ্গে তার সম্পর্ক খুবই মধুর। বিশেষ করে যেসব নারীর সন্তানাদি হয় না, বা যখন কোনো স্বৈরশাসক হঠাৎ করে অনেক বেশি ক্ষমতাধর হয়ে যায়, তখন স্ত্রীদেরও তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু এই একটা ব্যতিক্রম শুধু আমি তার মধ্যে কিছুটা মনে করি, লক্ষ্য করেছি যে সে তার স্ত্রীটার প্রতি দয়াশীল, স্ত্রীটার প্রতি সে মমত্বশীল। তার কথা আর বলি না, আমার মনে হয় এই দুই একটি উদাহরণ থেকেই বুঝতে পারেন আমি তো কিছুই করি নাই। তার যে মেয়রগিরি গেল সেই ছেড়ে দিয়েছে, আর তখনই আমাদের এক মামা বলেছিল এই গেল, আমও গেল, ছালাও যাবে। এরপরে তার কলেজের সভাপতিত্ব, সেটা সুপ্রিম কোর্ট আমার নাম দিয়েছে, আবার সুপ্রিম কোর্টই তার সভাপতিত্বগিরি বাদ দিয়েছে। এবার অন্য একটি প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে আমার কাছে প্রবাসীরা বিদেশ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, বিশেষ করে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত টেলিফোন আসে। এই টেলিফোনগুলোতে অত্যন্ত বিরক্তিকর একটা বিষয়, আমি খুবই মনক্ষুণ্ণ হই, আমি খুবই মর্মপীড়ায় ভুগি। সেটা হচ্ছে প্রায়শ আমাদের এলাকার যেসব লোকজন এসব অঞ্চলে আছে, তারা টেলিফোন করেই বলে যে ভাইসা, আপনি যখন ফেনীতে যাবেন আমরা সব দলবন্দী চলিয়ে আমু, আমরা আপনার সঙ্গে আছে, আপনার জন্য জান দিমু, আমরা তারপরে আপনার কি দরকার এটা ইত্যাদি। মোট কথা, আমি গিয়ে ফেনীকে এই বর্তমান জল্লাদ মুক্ত করলে তখন তারা আসবে, আর তাদের যার যার সঙ্গে শত্রুতা ছিল সেগুলো উদ্ধার করবে, যাতে করে সবাই বলতে পারে যে জয়নাল হাজারী আসার পরে আবার গন্ডগোল শুরু। তো সেই জন্য আমি বিরক্ত। এই জন্য আমি বলি এটা তো কোনো দিন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি কি বাতাসকে নিয়ে চলে যাব সেখানে? আমার সঙ্গে যদি কেউ বলে যে আপনার সঙ্গে যাব, আমরা লড়াই করব, দরকার হলে মরবো, এটাকে গ্রহণ করা যায়। কিন্তু আমি গেলে আমার পরে তারা যাবে, যাওয়ার কোনো পরিবেশ সৃষ্টি করবে না, যাওয়ার জন্য কোনো অবদান রাখবে না, আমি গেলে যাবে, এই কথাটাকে আমি খুবই নিন্দা করি। আমি এমনি একটা উদাহরণ দিই। আমরা বঙ্গবন্ধু আগে দেশ স্বাধীন করে দিয়েছে, তারপর কি আমরা এসেছি? আমরা মুক্তিযোদ্ধারা জনগণ দেশ স্বাধীন করেছি,
তারপর আমরা বঙ্গবন্ধুকে সাদরে এনেছি, সম্বর্ধনা দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, সব দিয়েছি। আমি কিন্তু এই প্রসঙ্গে বলবো, আমরা যে নেতৃত্ব এবং দায়িত্ব কর্তব্য সব বঙ্গবন্ধুকে দিয়েছিলাম, অন্যরা গিয়ে দখল করে আমাকে সেভাবে সবকিছু দিক, এটা কিন্তু আমি চাই না। এটা একটু আমার সঙ্গে ভিন্ন মত আছে। সেটা হচ্ছে, আমি আরো দু একবার বলেছি, আমি আবারও বলতে চাই যে আল্লাহ আমাকে যেটা দিয়েছে এটা অস্বাভাবিক। আমি একজন প্রতিবন্ধীর সন্তান। একটা প্রতিবন্ধীর গর্ভ থেকে আরেকটা প্রতিবন্ধীর জন্ম হওয়াই স্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিক সন্তান হিসেবে জন্মেছি। আমার বাবা ছিল হতদরিদ্র কৃষক, তার ওই দারিদ্র্য থেকে গেলে আমি হতাম রিক্সাওয়ালা, আমি হতাম একজন দিনমজুর। সেখান থেকে আল্লাহ এই যে প্রতিবন্ধীর এক সন্তানকে ফেনীতে 20 বছর রাজার মতো করে রেখেছে, 3 বার এমপি করেছে, আর কি চাই, আর কি দরকার? অন্যদেরকে একবার করুক, আমাকে 3 বার এমপি করেছে। আরো আমি নোয়াখালী জেলা ছাত্রলীগের, গ্রেটার নোয়াখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আরো অনেক পদ পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। সেগুলো বড় নয়। আসল কথাটা আমি বলতে চাই, যেটা আমার অন্তরের অন্তঃস্থলে সবসময় কাজ করে, সেটা হচ্ছে এরশাদ আমলে বা জাফর ইমামের আমলে আমি যখন এমপি থাকা অবস্থায় আমাকে অবমূল্যায়ন করা হতো। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হতো না, আমাকে কোথাও ডাকা হতো না, আমাকে যেটা বিধি মোতাবেক আমাকে দায়িত্ব পালন করতে দিত না। আমি তখন সরকার বিরোধী আন্দোলন বা জাফর ইমামের বিরুদ্ধেও আমি তখন আন্দোলন করেছি। তারই কারণে আমাকে গ্রেপ্তার করা হলো এমপি থাকা অবস্থায়। ন্যাক্কারজনকভাবে গ্রেপ্তার করে আমাকে কুমিল্লা জেলের 20 সেলে দেয়া হলো, যেখানে পাগলদের রাখা হয়। এভাবে যখন আমাকে জেলখানায় রাখা হলো, তখন অধিবেশন শুরু হলো কয়েকদিন পর। এই অধিবেশনে আমার মুক্তির দাবিতে, আমার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির দাবিতে সমস্ত 90 জন এমপি আন্দোলন শুরু করলেন। প্রথম অধিবেশনে তারা গিয়ে ঘোষণা করলেন যে আমাদের এমপি একজন কারাগারে, আমরা তাকে কারাগারে রেখে সংসদ অধিবেশনে যোগ দিতে পারি না, সংসদ অধিবেশনে থাকতে পারি না। সেদিন তারা সম্মিলিতভাবে বেরিয়ে গেলেন এবং সমস্ত অধিবেশনটাকে বানচাল করে দিলেন একে একে। তারপর একে একে 8 দিন সংসদকে আর বসতে দেন নাই। সংসদের ঘন্টা বাজে আর পুড়ে যায়, বাজে, শেষ হয়, নষ্ট হয়, কিন্তু সংসদ আর বসে না। যতক্ষণ তো 8 দিন পর্যন্ত এই সংসদের দুয়ারে, প্রত্যেকটা দরজায় আমাদের নেত্রীর নেতৃত্বে সংসদ সদস্যরা বসে থাকতেন। ফলে 8 দিন এই সংসদ অচল হয়ে থাকলো। এই সময়ে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, সমস্ত মিডিয়া এটাকে তখন প্রচার করেছে। সবচাইতে বড় কথা, এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের 8টি দেশ আমার মুক্তির দাবি করে সংসদে প্রস্তাব গ্রহণ করেছে। সেই প্রস্তাবের কপি আমার নেত্রীর কাছে পাঠিয়েছেন। এবং যখন এরশাদ জাতিসংঘের একটি মিটিং শেষে হিথরো বিমানবন্দর থেকে দিয়ে আসছিলেন বাংলাদেশে, তখন ইংল্যান্ডের সমস্ত এমপিরা তাকে ঘেরাও করে হিথরো বিমানবন্দরে, এবং সেখানে ওই এমপিদের সামনে সে ওয়াদা করে এসেছিল যে আমি দেশে গিয়েই ওই এমপিকে মুক্ত করে দেব, কিন্তু সে করে নাই। আমি হাইকোর্ট থেকে মুক্ত হয়েছি। এই যে একটা লোকের জন্য 8টি শিল্পোন্নত দেশ সংসদে সিদ্ধান্ত নেয় মুক্তির দাবিতে, যার জন্য একটি দলের সকল সদস্য 8 দিন পর্যন্ত সংসদ অবরুদ্ধ করে রাখে, যার জন্য একটি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এরশাদকে আটক করে রাখে আমার মুক্তির দাবিতে। এই ক্ষুদ্র লোকটির এই যে ইতিহাস, আমি আমার এমপিটাকে বড় মনে করি না,
এই যে 8টা দেশ আমার জন্য পার্লামেন্টে মুক্তির দাবিতে সিদ্ধান্ত নিল, এর চাইতে বড় গৌরবের আর কি হতে পারে? আমি তো মনে করি এই যে পার্লামেন্ট বর্জন, পার্লামেন্ট অবরোধ, এই যে উন্নত দেশগুলোর এটা কোনো পৃথিবীর কোন এমপির জীবন ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। এত গৌরব, এত কিছু যাকে আল্লাহ দিয়েছেন সে আরো কিছু আল্লাহর কাছে চাইবে, তা হতে পারে না। আমি নিজের থেকে কসম করে বলছি, আজ কোনো দায়িত্ব, কোনো নেতৃত্ব, কোনো কিছু আল্লাহর কাছে আমি কোনো দিন চাইব না। আল্লাহর নিজের ইচ্ছায় কোনো প্রয়োজনে যদি কোনো কিছু করেন, কোনো দায়িত্ব দেন, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন। তবে আল্লাহর কাছে হাত তুলবো এটা বলে আল্লাহ যেন আমাকে সহি সালামতে যেন সম্মানের সাথে আমার মৃত্যুটা হয়। কারণ আমার শত্রুরা আমাকে মেরে ফেলার জন্যই মানে সবসময় চেষ্টা করে যাচ্ছে, পরিকল্পনা করে যাচ্ছে। সুতরাং কখন মরে যায় জানি না। শুধু আল্লাহর কাছে ধন, মান, টাকা পয়সা, একেবারে কোনো দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা কিছুই চাই না। আমি আজ আমার জনগণের সামনে আমি কসম করে আল্লাহর কাছে শুধু চাই, আল্লাহ আমাকে শুধু, কারণ আমার বয়সও 70-এর কাছাকাছি বা 70 পেরিয়ে গেছে। এ সময়ে আমাদের আর বেশি দিন এমনিতেই পৃথিবীতে থাকার বিষয় না। আমাদের নবী করিমও মাত্র 63 বা 66 বছর বেঁচে ছিলেন, তার চাইতেও আমরা বেশি বেঁচে আছি। আর বাঁচারও দরকার নাই। আল্লাহ যদি নিয়েও যায় তাতেও আমরা এই মুহূর্তে অনেক চকর। তো এখন আমি সেই জন্যই আবারও বলছি যে যারা বিদেশ থেকে কেবলই টেলিফোন করে বলেন যে আপনি গেলেই আমরা চলে আসব, আমি তাদেরকে বলি এটা দয়া করে আর বলবেন না। এটা শুনতে আমি খুবই অসন্তুষ্ট হই। এবার আমি আগেই বলেছি, আমি চেয়ারম্যান মেম্বারদের কথা বলার আগে অন্য দু একটি প্রসঙ্গ বলবো। এবার আমি একরাম হত্যা মামলা সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে, আমার মনে আছে, ফেনীবাসীর মনে আছে, একরাম হত্যা মামলার একরাম হত্যাকারীদের ছাড় দেয়া হবে না অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা দিয়েছিল আমাদের আলাউদ্দিন নাসিম, ঘোষণা দিয়েছিল আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু তাদের অন্য কিছু বলি না, শুধু বলি একে একে প্রায় বেরিয়ে গেছে, তারা খবর রাখেন নিশ্চয়ই। সবচাইতে বড়টা যেটা আমাকে বিস্মিত করেছে সেটা হচ্ছে, একজন আসামি যে ধরা পড়ার পর যেই পিস্তল দিয়ে একরামকে গুলি করেছে সেটা উদ্ধার হয়েছে এবং স্বীকার করেছে কোর্টেও, যে তার ছুরিটা দিয়ে যে তাকে আঘাত করেছে সেই ছুরিটা বের করে দিয়েছে, সেই আসামিটাও বেরিয়ে গেছে। তো এই যদি হয় তাহলে তো বোঝা যাচ্ছে ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না। তবে আমি আশাবাদী বিচার হতেই হবে। আইন করেও তো বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে পারে নাই, সুতরাং এটাও বন্ধ হবে না। শুধু এখন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে যে একটু খেয়াল করেন, নাইলে ওই হত্যাকাণ্ডের দায়িত্বটা নিজেদের কাঁধে চলে যাবে, নইলে এই জাতীয় আসামি কি করে বেরিয়ে যাচ্ছে। এবার আমি আগেই বলছি, সংক্ষেপে আমি অন্যান্য প্রসঙ্গগুলো বলে ফেলি। একটা হচ্ছে আরজু আর বাহারের নির্বাচন এই মাসের 31 তারিখে। এই নির্বাচন নিয়ে আবার উত্তেজনা সৃষ্টি হবে আমি জানি আবারও এই নির্বাচনে বাহারকে এবং আরজুকে হারানোর সকল প্রচেষ্টাই করা হবে। আর যেহেতু প্রশাসনকে তারা সম্পূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণে রেখেছে, সুতরাং তারা সেটা করবে। এই জন্য আমি একটি অপ্রিয় কথা কিছুটা কেউ কেউ মনে করবেন, তারা হয়তো মনে করবেন একদিনের জীবন যোদ্ধা আজ কেবলই পেছন দিকে কথা বলে।